তমলুকের দেবাংশু ভট্টাচার্য, আমি বলতে যাচ্ছিলাম 1372 ভোটে অভিজিৎ গাঙ্গুলিকে পিছনে ফেলে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গেলেন প্রাক্তন বিচারপতি। এর আগের রাউন্ড অবধি 2565 ভোটে এগিয়েছিলেন। এই রাউন্ডে একেবারে দেবাংশু ক্রস করে তমলুকে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে গেল। হ্যাঁ, ক্যা দেখুন, প্রথম কথা বলতে চাই যে এই মুহূর্তে তাহলে ইভিএমগুলো ঠিক কাজ করছে তো, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস যখন এগিয়ে আছে। একটু আগে শুভময়দা খুব ভালো এই কথাটা ভালো লাগলো যে ইভিএমকে যারা দিনরাত, কিছুদিন আগে আমরা দেখছিলাম দোষ দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী ইত্যাদি, তাদের কাছে অন্তত আজকে ইভিএমটা এখন পর্যন্ত কাজ করছে। বিকেলের পর থেকে আবার ইভিএম নিয়ে কিন্তু কাঁদুনি গাইলে চলবে না, এটা একটা নিয়ম। আমার খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, ডায়মন্ড হারবার। দেখুন, ডায়মন্ড হারবারের ভোটার খুব সম্ভবত ভুল না করলে প্রায় 17 লক্ষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় 17 লক্ষ ভোটেও যদি লিড পান আমি অবাক হব না, কারণ ওখানে তো ভোটই হচ্ছে না। আমাদের প্রার্থী এবং কাউন্টিং এজেন্টকে মেরে বার করে দিয়েছে, তারা বাইরে ধর্ণা দিচ্ছেন। বলতে বলতে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি দেবাংশুকে পেছনে ফেলে, আমি জানাবো কত ব্যবধানে তিনি আবার এগিয়ে গেছেন তমলুক কেন্দ্র থেকে। এই মুহূর্তে দেব পিছিয়ে পড়েছেন হিরণ চট্টোপাধ্যায় ঘাটাল কেন্দ্রে 654 ভোটে এগিয়ে। আমি জানি না এরপর মানে প্রতি মুহূর্তে এই অদল বদল হচ্ছে। রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস তার ট্র্যাডিশনাল আসনগুলো যেমন ধরে রেখেছে, তেমনিভাবে বিজেপি 2019 সালে যেগুলোতে জয়ী হয়েছিল সেরকম একের পর এক আসনে কিন্তু এগিয়ে থাকছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়ার ক্ষেত্রে বললাম, বাঁকুড়ার ক্ষেত্রে বললাম, এরকম একাধিক আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হুগলির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, কাথির মতন আসনে দেখতে পাচ্ছি। অর্থাৎ বিজেপি লকেট চট্টোপাধ্যায়কে পেছনে ফেলে রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন হুগলিতে। ট্র্যাডিশনাল আসনগুলো যেমন তৃণমূল কংগ্রেস ধরে রাখছে, তার গড়গুলো ধরে রাখছে, একইভাবে বিজেপির থেকে আসন ছিনিয়ে নিচ্ছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যদি ছবিটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে আবারও উত্তরপ্রদেশে কিন্তু রীতিমতো নরেন্দ্র মোদী অস্বস্তিতে রয়েছেন। চতুর্থ কোথাও পঞ্চম দফার যে ফলাফল আসছে, ইভিএম কাউন্টিং হয়েছে, তাতে কিন্তু উত্তরপ্রদেশে সুমনদা পরিষ্কার করে 54টি আসনে, এই মুহূর্তে আবারও বলছি, রিপিট করছি, 54টি আসনে কিন্তু ইন্ডিয়া জোট এগিয়ে আছে। উত্তরপ্রদেশ দিয়েই দিল্লি দখল করতে হয়। এখনো পর্যন্ত যে ফলাফল আসছে তাতে কিন্তু সমাজবাদী পার্টি এবং কংগ্রেস পার্টির যে অ্যালায়েন্স, সেটা যথেষ্ট পরিমাণে বেগ দিচ্ছে এনডিএ কে। নরেন্দ্র মোদী যথেষ্ট অস্বস্তির মধ্যে এই মুহূর্তে উত্তরপ্রদেশ। একইভাবে মহারাষ্ট্রের যে ফলাফল আসছে সেই ফলাফলও কিন্তু কংগ্রেস এনসিপি জোট, কংগ্রেস এনসিপি এবং শিবসেনা উদ্ধব ঠাকুরের যে জোট, সেই জোট রীতিমতন এনডিএ কে চ্যালেঞ্জের সম্মুখীন রেখেছে। কর্ণাটকের যেটা মনে করা হচ্ছিল যে না, বিধানসভায় একরকম ভোট দিয়েছে, লোকসভায় কিন্তু তারা মানে নরেন্দ্র মোদীকেই ভোট দিবে, এরকম রেজাল্ট একেবারেই আসছে না কর্ণাটক থেকে। হরিয়ানাতে 6টা আসনে কিন্তু এই মুহূর্তে এনডিএ পিছিয়ে আছে, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে আছে। কংগ্রেসের সামগ্রিক রেজাল্ট যদি দেখেন, 100টি আসনে কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, 100 মতন আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে আছে। কংগ্রেসকে অধিকাংশ এক্সিট পোল বলেছিল 75-এর মতন পেতে পারে, কিন্তু কংগ্রেস কিন্তু আশার অতিরিক্ত আসন কিন্তু আমি দেখতে পাচ্ছি। সব মিলে ইন্ডিয়া জোটের যে উত্থান, তৃতীয় থেকে চতুর্থ রাউন্ডে এসে কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমি তৃতীয় রাউন্ডে আপনাকে বলছিলাম যে মানে এনডিএ জোট অনেকটাই স্বস্তিদায়ক অবস্থায় আছে, 300 ক্রস করেছে। এবার কিন্তু চতুর্থ রাউন্ডের পরে দেখতে পাচ্ছি অনেকটা পিছিয়ে গেছে এনডিএ জোট, এবং ইন্ডিয়া জোট কিন্তু এখন বেশ কয়েকটি রাজ্যে এগিয়ে আছে। সামগ্রিকভাবে যদি আপনি বলেন এরকম চিত্রাকার্ষ লড়াই, আমি অন্তত আমার যতদিন থেকে নির্বাচন চর্চা করি, টেলিভিশনে আছি, এইরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরিবেশ সারা ভারতবর্ষের নির্বাচনী চিত্রে কখনোই দেখিনি।